নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের কে শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার হাজির হয়েছি। আজকে আমরা গত ক্লাসে আমরা রাইট ফর্ম ভার্বসের বেশ 3টি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু ভার্বের ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রাইট ফর্ম ভার্বসের বাকি অংশটুকু আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা শুরু করি। যেমন গতদিন আমরা সিকোয়েন্স অফ টেন্স নিয়ে, মডাল অক্সিলারি নিয়ে এরকম বেশ কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে তারপরে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে যে যদি কোনো সেন্টেন্স প্যাসিভ ফর্মে থাকে এবং প্যাসিভ ফর্মের ক্ষেত্রে মূল ভার্বটির পরে আলাদা কোনো অতিরিক্ত একটি ভার্ব থাকে, তবে ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হয়। তো আজকে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। নিয়মটি হচ্ছে এরকম, তোমরা রুল 3 বা 4 এভাবে করে লিখে নিবে। আমি কিন্তু গত ক্লাসেই বলেছিলাম তোমরা বিভিন্ন রকম বইয়ে দেখবা প্রায় there are about 75, 70, 80 or 95 rules in different books. দেখবা বিভিন্ন বইয়ে 70টা, 80টা, 90টা, 95টা রুল রয়েছে। আমি তোমাদেরকে বলেছিলাম আমি মাত্র 5 থেকে 6টি নিয়ম আলোচনা করব, যে 5 থেকে 6টি নিয়ম শেখার মাধ্যমেই তোমরা কি করতে পারবে, তোমাদের যে গ্যাপ ফিলিংস রয়েছে এই গ্যাপ ফিলিংস অত্যন্ত স্বাচ্ছন্দ্যে করতে পারবে। তো যাই হোক, আমরা আলোচনা করি। তো এখন আমি যে 5 থেকে 6টি নিয়ম কথা বলেছি, এগুলো খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড কিছু রুলস, সেহেতু প্রত্যেকটা নিয়মই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি বলছি, আমি উদাহরণ দিয়ে পরে বুঝিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা হচ্ছে কনজাংশনসের নাম শুনেছো। তো আমরা এই কনজাংশন রিলেটেড কিছু বিষয় নিয়ে আলোচনা করব। কোঅর্ডিনেটিং কনজাংশন, বন্ধুরা তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের নাম শুনেছো। আমি বলছি, তোমরা একটু খেয়াল করবে। and as well as either ... or neither ... nor, not only but also, yet, still, nevertheless, so, therefore, তারপরে consequently, thereupon, এরকম আরো অনেক, তারপরে both ... and, very ... and, এইগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো কোঅর্ডিনেটিং কনজাংশনের যে নিয়মটি, সেটি আমি একবারই বলে দিচ্ছি। বন্ধুরা মনে রাখবে, যদি কোঅর্ডিনেটিং কনজাংশন কোনো সেন্টেন্সে থাকে এবং তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে যেই ভার্বটি হবে এবং কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে যে ভার্বটি হবে, দুইটি ভার্বই একই ফর্ম হতে হবে। ঠিক আছে, আবার বলছি যে কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে এবং পরে যে দুইটি ভার্ব থাকবে, দুইটি ভার্ব কিন্তু একই ফর্মে হতে হবে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। I met her and to become happy। দেখো বন্ধুরা, আমরা জানি and হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এর আগের ভার্বটি দেখো কোন ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে। তাহলে এটি যেহেতু পাস্ট ফর্মে আছে, আমরা এটিও কি করব, পাস্ট ফর্মে করব। তাহলে আমরা লিখি became এর পাস্ট ফর্ম কি, became। দেখো, এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো, আই মিট যদি থাকতো, তাহলে এখানে কিন্তু বিকাম হতো। আবার এখানে যদি উইল বা শ্যাল মিট যদি হতো, ফিউচার ফর্মে হতো, তাহলে এটাও কিন্তু ফিউচার ফর্মে হবে। কেন ফিউচার ফর্ম? কারণ হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে মনে রাখতে হবে বন্ধুরা, যে কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে এবং পরে যে ভার্বটি থাকবে, দুটি ভার্ব কিন্তু অবশ্যই কি হতে হবে, একই ফর্মে হতে হবে। তাহলে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন আগের ভার্বটি পাস্ট ফর্মে হলে পরেরটিও পাস্ট হতে হবে, আগেরটি প্রেজেন্ট ফর্মে হলে পরেরটিও প্রেজেন্ট হতে হবে, আগেরটি ফিউচার ফর্মে হলে পরেরটি ফিউচার ফর্মে হতে হবে, আগেরটি যদি আইএনজি ফর্ম হয় পরেরটিও আইএনজি ফর্ম হতে হবে। ঠিক আছে, আগেরটি যদি পাস্ট পার্টিসিপল হয় পরেরটিও পাস্ট পার্টিসিপল হতে হবে। তার মানে কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে এবং পরে কি করতে হবে, ভার্বের একই রূপ হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। এরপরে আমরা নেক্সট নিয়মে চলে যাই।
আরেকটা বিষয়গুলো বা আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমি হয়তো বা নিয়মগুলো মুখে মুখে বলছি এবং উদাহরণগুলো দিচ্ছি বোর্ডে লিখে। তোমরা তোমাদের নিয়মগুলো যদি মনে করো, তোমাদের নিয়মগুলো যদি লেখার দরকার হয়, লিখে নেওয়ার দরকার হয়, তোমরা অবশ্যই ভিডিওতে পজ করবে, পজ করে লিখে নিয়ে আবার রিস্টার্ট করবে, ঠিক আছে? এভাবে করে লিখার দরকার হলে এভাবে করবে তোমরা। আচ্ছা, এরপরে রুল নাম্বার 5। রুল নম্বর 5, বন্ধুরা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখন আমি যে নিয়মটি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম। দেখো, the man আচ্ছা বন্ধুরা দেখো, তোমরা অবশ্যই you must have heard the name of relative pronouns। তোমরা অবশ্যই রিলেটিভ প্রোনাউন্স এর নাম শুনেছো। রিলেটিভ প্রোনাউন যেমন যে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো, যেমন when, যেমন এখানে আছে who, when, who, which, what, how, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আমরা সবাই জানি। তবে একটা জিনিস মনে রাখবা, these words can be used as a interrogative pronoun as well। এগুলো কিন্তু কি হতে পারে, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হতে পারে। আবার বলি বন্ধুরা, যে এই যে when মানে WH ওয়ার্ড বলতে আমরা কি বুঝি, what do we mean by WH word? WH words means the words begin with W or H। অর্থাৎ WH ওয়ার্ড বলতে আমরা কি বুঝি, যেগুলো W অথবা H দিয়ে শুরু হয় সেই ওয়ার্ডগুলোকে আমরা বলি WH ওয়ার্ড। এখন দেখো, WH words can be used in two ways। WH ওয়ার্ড দুই ভাবে ব্যবহার হতে পারে, একটা হচ্ছে as interrogative pronoun হিসেবে, অথবা as relative pronoun অথবা relative pronoun হিসেবে। এখন দেখো এখানে এটি কিন্তু relative pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে how will be able to understand when WH word is a interrogative pronoun। তোমরা বলতে পারো যে হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে WH word, here WH word is an interrogative pronoun, here WH word is an relative pronoun। এখানে WH word একটি interrogative pronoun, এখানে WH word একটি relative pronoun। বন্ধুরা আমি একটা কথা বলি, when a WH word will be used in interrogative sentence, আবার বলছি, when a WH word will be used in a interrogative sentence, it will be a interrogative pronoun। যখন কোনো WH word কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার হবে তখন সেটি হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যখন WH word কি হবে, when a WH word will be used in assertive sentence, যখন একটি WH word একটি assertive sentence এ ব্যবহার হবে, it will be considered to be relative pronoun, তখন ওটাকে আমরা relative pronoun হিসেবে অভিহিত করতে পারবো। দেখো বন্ধুরা এখানে কিন্তু এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ না, এটি হচ্ছে assertive sentence, আর এই জন্য এখানে WH ওয়ার্ডটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। মনে রাখবে, যদি রিলেটিভ প্রোনাউন, আমি আবার বলছি, যদি রিলেটিভ প্রোনাউনের পরে কোনো গ্যাপ থাকে অবশ্যই রিলেটিভ প্রোনাউনের আগে নাউন বা প্রোনাউনটি অনুযায়ী ওই ভার্বটি লিখতে হবে। দেখো আবার বলছি, আমি নিয়মটি রিপিট করছি, যদি রিলেটিভ প্রোনাউনের পরে কোনো, দেখো আমি বোর্ডে মার্ক করে দেখাই দিচ্ছি, যদি রিলেটিভ প্রোনাউনের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে বা রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো গ্যাপ থাকে, তবে কি করতে হবে, ওই যে গ্যাপটিতে, রিলেটিভ প্রোনাউনের পরে যে গ্যাপটি আছে ওই গ্যাপটির ভার্বটি কি হবে, রিলেটিভ প্রোনাউনের আগের নাউনটি অনুযায়ী হবে। ঠিক আছে, আবার বলছি, থার্ড টাইম রিপিট করতেছি, রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে ওই ভার্বটি মূলত হয় রিলেটিভ প্রোনাউনের আগের নাউন অনুযায়ী, তাহলে এইটা অনুযায়ী হবে। আচ্ছা দেখো বন্ধুরা, এটা থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল বলো তো,
থার্ড পারসন এটা এবং এটি হচ্ছে সিঙ্গুলার। তাহলে আমাদেরকে ভার্ব কি লিখতে হবে? এখানে ভার্ব অবশ্যই আমরা সিঙ্গুলার ভার্ব লিখব। এখন দেখো এটি কোন টেন্সে আছে? এটি প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য আমরা এটা প্রেজেন্ট ফর্মে লিখব। তাহলে এখানে স্টুড হবে না, কিন্তু এখানে কি হবে? স্ট্যান্ডস হবে। এখানে আমরা স্ট্যান্ডস লিখব। আচ্ছা, আমার রাইট ফর্ম অফ ভার্বসের প্রথম ক্লাসটি যারা করেছো তারা ইজিলি বুঝতে পারবে এই নিয়মটি। বন্ধুরা, আমি গত ক্লাসে সিকোয়েন্স অফ টেন্স রাইট ফর্ম অফ ভার্বস ক্লাস শুরু করার একেবারে প্রথমেই ফার্স্ট যে নিয়মটি আলোচনা করেছিলাম সেটি হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। ওখানে আমি বলেছিলাম একটি সেন্টেন্সে যদি একের অধিক অংশ থাকে, একটি অংশ পাস্ট টেন্স হলে অন্যটি পাস্ট টেন্স হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানেও সিকোয়েন্স অফ টেন্স কিছুটা মেইনটেইন করছে। দেখো এটা আমরা প্রেজেন্ট টেন্স কেন করলাম? কারণ এটা প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য আমরা কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে করেছি। আচ্ছা, এই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের নিয়ম। এরপরে নেক্সট নিয়ম 6। আচ্ছা, এখন আমরা যে নিয়মটি আলোচনা করব, নর্মালি আমরা একটা বিষয় জানি যে ভার্বের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটি মূলত সাবজেক্ট, ঠিক আছে? ভার্বের আগে আমরা নর্মালি এটা জানি যে, যেমন হি ওয়াক্স দেয়ার, সে সেখানে হেঁটে গেল। আচ্ছা, এখানে দেখো ওয়াক্স এর আগে হি আছে, তার মানে হি হচ্ছে সাবজেক্ট। তো আমরা নর্মালি যেটা জানি যে ভার্বের আগে যে নাউন বা প্রোনাউন থাকে সেটি মূলত কি হয়? সেটি মূলত সাবজেক্ট হয়। কিন্তু এইটা খেয়াল রাখবা, সামটাইমস দিস রুল কনফিউজেস আস। মাঝে মাঝে এই নিয়মটা আমাদেরকে কনফিউজ করে। কেন কনফিউজ করে? অনেক সময় দেখবা ভার্বের আগে অনেক বড় একটা অংশ থাকে। কি বললাম? অনেক সময় দেখবা ভার্বের আগে অনেক বড় একটা অংশ থাকে। এখন সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি কোনটাকে সাবজেক্ট হিসেবে চুজ করবা? এখন এই যে ভার্বের আগে অনেক বড় যখন কোনো কিছু থাকে, আমাদের এই সাবজেক্ট চুজে তখন যে সমস্যাটা হয়, এই সমস্যার সমাধান করার জন্য আমি এখন একটা নিয়ম আলোচনা করব। তোমরা ভালো করে দেখবে নিয়মটা। আচ্ছা, তাহলে দেখো এইখানে আমাদের একটু প্রবলেম হবে। কেন? অনেকে এটি ভুল করবে। বন্ধুরা, আমি শুরুতেই একটি কথা বলেছিলাম, যেমন হি ওয়াক্স দেয়ার, সে সেখানে হেঁটে গেল। বন্ধুরা দেখো, আমরা একটা জিনিস সবাই জানি যে ভার্বের আগে যে নাউন বা প্রোনাউন থাকে সেটি মূলত সাবজেক্ট হয়। এটা যেহেতু এই যে ওয়াক্স ভার্বের আগে হি প্রোনাউন রয়েছে, তার মানে এটি হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে এ যোগ করেছি। তো এই নিয়মটা অনেকে জেনে এইটা কিন্তু অনেকে ভুল করবে। আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে ভার্বের আগে যে নাউন বা প্রোনাউনটি থাকে সেটিই মূলত সাবজেক্ট। এই রুলসটি কিন্তু সব ক্ষেত্রে খাটে না। এখন দেখো, এই যে এখানে এই যে টু বি ভার্বের আগে দিয়েছি দ্য পিপল অফ ইংল্যান্ড ইন ইউরোপ, দ্য পিপল অফ ইংল্যান্ড ইন ইউরোপ। এই যে দেখো একটা জিনিস, সেটি হচ্ছে যে এখানে টু বি ভার্বের আগে অনেক বড় একটি
অংশ রয়েছে। এখানে দেখো কয়টি নাউন রয়েছে, একটি, দুইটি, তিনটি। এখন কথা হচ্ছে যে তুমি কোন নাউনটিকে সাবজেক্ট হিসেবে ধরবে। এই সমস্যার সমাধান করতে হলে তোমাকে যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে এইটি, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। আবার বলছি, নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন। এইরকম স্ট্রাকচার থাকলে মনে রাখবে প্রথম প্রিপোজিশনের আগে নাউনটা হবে কি, সাবজেক্ট। গুড, ধরতে পেরেছো। প্রথম প্রিপোজিশনের আগে নাউনটি হবে সাবজেক্ট। এখানে দেখো বন্ধুরা, প্রথম প্রিপোজিশন কোনটি? প্রথম প্রিপোজিশন হচ্ছে এইটি। তার মানে এই প্রথম প্রিপোজিশনের আগে নাউন এখানে কোনটি? দেখো, প্রথম প্রিপোজিশনের আগে নাউন হচ্ছে এইটি। তাহলে এইটি মূলত সাবজেক্ট হবে। আর দেখো, পিপল এখানে সিঙ্গুলার না প্লুরাল বলো তো? গুড, পিপল হচ্ছে প্লুরাল, এই জন্য আমরা কি লিখবো? প্লুরাল ভার্ব লিখবো। এই জন্য আমরা প্লুরাল ভার্ব লিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে ভার্বের শুরুতে, ভার্বের সামনে যত বড়ই অংশ থাকুক না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথম প্রিপোজিশন যেটি থাকবে, প্রথম প্রিপোজিশনের আগে নাউনটি কি হবে? ওটিকে সাবজেক্ট হিসেবে ধরতে হবে। ওটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, ওটি প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এখন দেখো, আমি ইচ্ছে করে কিন্তু এখানে একটি ভুল লিখেছি। ভুলটি কি? এখানে আমি ওয়্যার লিখেছি। কেন ওয়্যার লিখেছি এটার একটা কারণ আছে। আমি কারণটি ব্যাখ্যা করার জন্যই তোমাদেরকে বলেছি। আমি বলছি এখানে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। আমি কিন্তু বলিনি যে প্রেজেন্ট ফর্মে দিতে হবে নাকি পাস্ট ফর্মে দিতে হবে। এখন দেখো বন্ধুরা, প্রেজেন্ট ফর্ম এখানে হবে নাকি পাস্ট ফর্ম হবে, তোমাকে খুব সাবধানে এটা একটু ডিল করতে হবে। বন্ধুরা দেখো, বলছে দ্য পিপল অফ ইংল্যান্ড ইন ইউরোপ মাচ মোর সফিস্টিকেটেড। সফিস্টিকেটেড মানে হচ্ছে রুচিশীল। বলছে ইউরোপের যে ইংল্যান্ড রয়েছে, ইউরোপের যে একটি দেশ রয়েছে, নাম হচ্ছে ইংল্যান্ড, ওখানকার লোকজন কি অত্যন্ত বেশি সফিস্টিকেটেড, অর্থাৎ রুচিশীল। এখন দেখো, ইংল্যান্ড অর্থাৎ ইংরেজ যারা, তারা কি আগে রুচিশীল ছিল, এখন নেই নাকি এখনো আছে? এখনো তারা আছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তাহলে এই হ্যাবিচুয়াল ফ্যাক্ট হওয়ার কারণে আমরা কিন্তু এখানে প্রেজেন্ট ফর্ম দিব, আমরা কিন্তু এটা দিতে পারবো না, ঠিক আছে? তো এই কারণেই আমরা কি করতে পারবো না, এখানে ওয়্যার দিতে পারবো না। এখানে আমরা কি করব? এখানে আমরা আর দিব, ঠিক আছে? এখানে আমরা আর দিলাম। এরপরে আমরা একটি অত্যন্ত মজার একটি বিষয়, অত্যন্ত মজার একটি রুলস আলোচনা করব। আচ্ছা, এই মজার রুলসটি কি? ছোটবেলায় ইভেন আমি পারভেজ, আমি নিজেও ছোটবেলায় এই প্রবলেমটা ফেস করেছিলাম। ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, ঠিক আছে? টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি কি যেন আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এগুলোতে কেন হচ্ছে সিঙ্গুলার ভার্ব হয়? এইটা আমরা কিন্তু অনেকেই এই প্রবলেমটা ফেস করি। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। তবে একটা কথা বলে রাখি, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান কিছু বইয়ে রয়েছে, কিছু বইয়ে ওয়েট ফর নান রয়েছে। আচ্ছা, এখন ওয়েটস ফর নান আর ওয়েট ফর নানের মধ্যে তফাৎ কি? তোমরা ট্যাগ কোশ্চিনে এটা করেছো, আমি তফাৎটা বলে দিব। আচ্ছা, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। দেখো, এই নিয়মটা হচ্ছে এরকম, মনে রাখতে হবে যখন অ্যান্ড দুটি ভিন্ন ভিন্ন নাউনকে, বা মনে করো অ্যান্ড দুটি নাউনকে যুক্ত করবে কিন্তু দুটিকে একটি হিসেবে প্রকাশ করবে, তখন অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। আবার বলতেছি যে যখন কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ অ্যান্ড বা অ্যাজ ওয়েল অ্যাজ বা বিশেষ করে অ্যান্ড, এগুলো যদি দুইটি আলাদা নাউনকে যুক্ত করে, কিন্তু যদি দুইটি মিলে একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। এখন দেখো, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, বলছে রুটি এবং মাখন হচ্ছে আমার প্রিয় খাবার। একটা জিনিস খেয়াল করবে, রুটি আর মাখন, আমরা পাউরুটির উপর বা এমনি রুটির উপর আমরা কিন্তু মাখন বা হচ্ছে পাউরুটির স্লাইসের উপর আমরা মাখন মাখাই নিয়ে তারপরে দুইটাকে একসাথেই কিন্তু খাই, দুইটাকে আলাদা করে খাই না, ঠিক আছে? আবার বলছি, তো আমি কি বললাম যে আমরা মূলত পাউরুটি বা রুটির স্লাইসের উপর মাখন সুন্দর করে মাখাই নিয়ে দুইটাকে একসাথে নিয়ে মুখের মধ্যে ঢুকাই,
চাবাই চাবাই তারপরে গিলে খেয়ে নেই, ঠিক আছে। আমরা কিন্তু দুটি আলাদা আলাদা করে খাই না, এই জন্য এখানে দেখো ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড, এখানে দুইটা খাবার একসাথে খাওয়া হচ্ছে এবং দুইটাকেই প্রিয়, দুইটাকে একসাথে করে খাওয়াটাকেই তাকে বলা হয়েছে যে ওটা আমার প্রিয় খাবার, এই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে বন্ধুরা সহজ ভাষায় মনে রাখবা যে যদি অ্যান্ড দিয়ে দুটি আলাদা ব্যক্তি বা বস্তু যুক্তও যদি হয়, কিন্তু দুইটি যদি একটি বস্তু বা একজন ব্যক্তিকে বোঝায়, দুইটি একসাথে হয়ে একটি বস্তু বা একজন ব্যক্তিকে যদি বোঝায় তাহলে অবশ্যই ওটা সিঙ্গুলার হবে, যতই অ্যান্ড দিয়ে আলাদা ব্যক্তি বা বস্তু যুক্ত থাকুক, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় তোমরা এরকম উদাহরণ দেখেছো যে দ্য হেড টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট। এখন দেখো দ্য হেড টিচার অ্যান্ড সেক্রেটারি, তাহলে দেখো এখানে অ্যান্ড দিয়ে হেড টিচার একটা নাউন, সেক্রেটারি একটা নাউন, কিন্তু দেখো এখানে বোঝানো হয়েছে যে হেড টিচার যিনি, সেক্রেটারি তিনি, অর্থাৎ দুইটি আলাদা পদ, হেড টিচার একটি আলাদা পদ, সেক্রেটারি একটি আলাদা পদ হলেও কি হবে, দুইটি কিন্তু একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। যে অনেক সময় আমরা দেখি না যে একজন ব্যক্তি বিভিন্ন পদ নিয়ে থাকে, একজন ব্যক্তি একের অধিক পদ নিয়ে থাকে, তো এখানে ওইটি বোঝানো হয়েছে যে একজন ব্যক্তি হেড টিচার, একজন ব্যক্তি সেক্রেটারি কোনো একটা সংগঠনের বা কোনো কিছুর। তো এই জন্য হচ্ছে এখানে দ্য হেড টিচার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এখানে দেখো ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়েছে। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে যে অ্যান্ড দিয়ে যদি দুইটি নাউন যুক্ত থাকে, কিন্তু আলাদা আলাদা নাউন যুক্ত থাকে বা পদের নাম বা কোনো কিছু, যাই হোক দুইটি আলাদা আলাদা নাউন যুক্ত থাকে, কিন্তু ওই দুইটি দ্বারা যদি একটি বস্তু বা একজন ব্যক্তিকে বোঝায় তাহলে অবশ্যই ভার্ব সেক্ষেত্রে কি হবে, সিঙ্গুলার হবে। আমি এটি উদাহরণ দিলাম, আমি এটা লিখলাম না, আমি জাস্ট বলে দিলাম। এরপরে আমরা আর 1 থেকে 2টি নিয়ম শিখবো, যদি আমি 6টি বলেছিলাম 7টি বা 8টি হয়ে যাচ্ছে, যাই হোক, আর 1 থেকে 2টি নিয়ম আমরা আলোচনা করলেই হয়ে যাবে। একটি নিয়ম, কিছু কিছু নিয়ম আমি এমনি বলে দিব যেগুলো তোমরা জানো বা যেগুলো তোমাদের কাছে সহজ অনেক, ওগুলো আমি মুখেই বলে দিচ্ছি, আর কঠিনগুলো তো আমি অলরেডি ডিসকাস করেছি। প্রিপোজিশনের পরে মনে রাখতে হবে টু ছাড়া অন্য যত প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি লিখতে হবে, ঠিক আছে। যেমন আমরা এরকম বলতে পারি আফটার ফিনিশিং মাই ডিনার I went to sleep। আচ্ছা, আমরা উদাহরণ দিয়ে লিখে দেই। আচ্ছা দেখো এখানে আফটার একটি প্রিপোজিশন না, আফটার একটি প্রিপোজিশন। আচ্ছা আমি একটু ভালো করে বলি, বন্ধুরা মনে রাখবে প্রিপোজিশন উই অলওয়েজ ইউজ আ ভার্ব উইথ আইএনজি আফটার প্রিপোজিশনস। আবার বলতেছি উই অলওয়েজ ইউজ আ ভার্ব উইথ আইএনজি আফটার প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করি, তবে টু বাদ দিয়ে। এখানে দেখো আফটার একটি প্রিপোজিশন না, আফটার কিন্তু প্রিপোজিশন, তাহলে এখানে আফটার যেহেতু প্রিপোজিশন এর পরের ভার্বটা অবশ্যই কি হবে, আইএনজি হবে। এখানে আমরা কি লিখবো, ফিনিশিং লিখবো, এখানে আমরা ফিনিশিং, এখানে আমরা আইএনজি যোগ করলাম। তাহলে প্রিপোজিশনের পরে টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে এরকম যদি কোনো ভার্ব থাকে তাহলে অবশ্যই ভার্বটার সাথে কি যোগ করতে হবে, আইএনজি লিখতে হবে। এটা হচ্ছে প্রিপোজিশন। এখন টু, তবে হ্যাঁ বন্ধুরা মনে রাখতে হবে টু থাকলে কিছু কিছু ক্ষেত্রে টুর পরে আইএনজি হয়, যেমন এরকম নির্দিষ্ট কিছু ফ্রেজ রয়েছে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, ঠিক আছে। আবার বলতেছি লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, হ্যাঁ, এইরকম যে কিছু ফ্রেজ আছে এই ফ্রেজগুলোর ক্ষেত্রে মূলত
টু থাকা সত্ত্বেও টুর পরে যে ভার্বটি হয় সেই ভার্বটির সাথে আইএনজি ব্যবহার করতে হয়। এরপরে আমরা রাইট ফর্ম অফ ভার্বসে আজকে লাস্ট নিয়ম আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বসের একটি অত্যন্ত মজার একটি নিয়ম, এটি দিয়ে আমরা রাইট ফর্ম ভার্ব, আর আমি যে নিয়মগুলো বলতেছি ইনশাল্লাহ এগুলো দিয়েই রাইট ফর্ম ভার্বসের গ্যাপস ফিলিংস হয়ে যাবে। সেটি হচ্ছে যে ম্যাথমেটিক্যাল নাম্বার বা ম্যাথমেটিক্যাল সেক্টর, অর্থাৎ গাণিতিক ক্ষেত্রে কিন্তু ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। যেমন 2 and 2 makes 4, not make 4. 2 and 3 makes 5, ঠিক আছে? তো এরকম, বা 2 plus 3 makes 5। তো এই যে মেক্স, এখানে কিন্তু মেক হবে না, মেক্স হবে। বা তুমি এখানে বি ভার্বের ক্ষেত্রে ইজ দিতে পারো, আবার ইকুয়ালও ভার্ব হিসেবে ব্যবহার হয়, তুমি ইকুয়ালস দিতে পারো। তো গাণিতিক ক্ষেত্রে ভার্ব কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যেমন আবার এরকম হতে পারে 2 multiply 3 ইকুয়ালস অথবা ইজ অথবা মেক্স 6। 2 multiply 3 অর্থাৎ 3 দুগুণে কত, 2 আর 3 গুণ করলে 2 multiply 3, 2 এবং 3 গুণ করলে কত হয়, মেক্স 6 অথবা ইকুয়াল 6 অথবা ইজ 6। তাহলে মনে রাখতে হবে বন্ধুরা, গাণিতিক যেগুলো ক্ষেত্র, এই গাণিতিক ক্ষেত্রে অবশ্যই কি করতে হবে, ভার্ব সিঙ্গুলার করতে হবে। হ্যাঁ, এরপরে আমি জাস্ট লাস্ট নিয়ম আলোচনা করব। তোমরা নো সুনার, হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, ঠিক আছে, নো সুনার, স্কেয়ারসলি, হার্ডলি, এই নিয়মগুলো তোমরা জানো। নো সুনার হ্যাড ডট 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 দেন, তারপরে স্কেয়ারসলি, হার্ডলি ডট 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 হোয়েন, এরকম। তো যাই হোক, এগুলোর ক্ষেত্রে আমরা জানি নো সুনার, স্কেয়ারসলি, হার্ডলি এগুলোর সাথের অংশটা পারফেক্ট টেন্স হয়, এবং দেন আর হোয়েনের সাথের অংশটা পাস্ট ইনডিফিনিট হয়। এই নিয়মগুলো তোমরা মনে রাখবে ইনশাল্লাহ, এইগুলো দিয়েই রাইট ফর্ম অফ ভার্বস হবে। তো আমি এই যে এখন যে নিয়মটি আলোচনা করলাম, এই নিয়মটি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে কম থাকে না বললেই চলে। তোমরা বিশেষ করে আমি একটা নিয়ম আলোচনা করেছি না, কোঅর্ডিনেটিং কনজাংশনের আগের ভার্বটি, আজকের ক্লাসের শুরুতেই কিন্তু আলোচনা করেছি ওইটা। কোঅর্ডিনেটিং কনজাংশনের আগের ভার্বটি যেই ফর্মে হবে, পরের ভার্বটি সেই ফর্মে হবে। তোমরা এই নিয়মটি খুবই গুরুত্ব সহকারে মনে রাখবে, এইটি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসের গ্যাপসে অত্যন্ত জরুরি। তো যাই হোক, আমি গত ক্লাসের যেই 3টি নিয়ম আলোচনা করেছিলাম, আর আজকে যেই কয়টি নিয়ম আলোচনা করছি, প্রায় 6 থেকে 7টি নিয়ম আলোচনা করেছি। ইনশাল্লাহ এই 6 থেকে 7টি নিয়ম দিয়েই তোমরা রাইট ফর্ম অফ ভার্বসের পুরো গ্যাপস কমপ্লিট করতে পারবে, ইনশাল্লাহ ফুল মার্কসই পাবে। তোমরা এই 6 থেকে 7টি নিয়ম আয়ত্ত করেই তোমরা ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বসে ফুল মার্কস পাবে। তো আমি এতক্ষণ যে নিয়মগুলো আলোচনা করলাম, এতে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোথাও বুঝতে তোমাদের সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমি ইনশাল্লাহ সেগুলো আমার সাধ্য মতো সেগুলোর উত্তর দেওয়ার বা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর নিয়মগুলো আয়ত্ত করে অবশ্যই তোমরা তোমাদের বাসায় যে মডেল বই রয়েছে, বিভিন্ন বোর্ডগুলো, তারপরে বিভিন্ন ক্যাডেট কলেজগুলো, ভালো ভালো স্কুলগুলো, তোমরা এগুলো প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। আর আমি আবারও বলছি যে 7টি নিয়ম, 6 থেকে 7টি নিয়ম করিয়েছি, ইনশাল্লাহ 6 থেকে 7টি নিয়ম দিয়েই রাইট ফর্ম অফ ভার্বস ইনশাল্লাহ ফুল মার্কস পাওয়া যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।